প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, আমাদের অনেক প্রিয় মানুষ এম.এ. আজিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, নারীর ডাকে মৈত্রী যাত্রা, অধিকারের প্রশ্নে সমঝোতা নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবি মেনে নেওয়ার ঘোষণায় শেষ হলো আন্দোলন। দৈনিক যুগান্তর, নানামুখী সংকট, রাজনৈতিক দল ও বিশ্লেষকদের অভিমত, নির্বাচনের পথেই সমাধান। দাবি মেনে নিল সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। দৈনিক সমকাল, বিএনপির সঙ্গে দূরত্ব কমছে না জামায়াতের, সব দাবি পূরণের ঘোষণা, সরে গেলেন শিক্ষার্থীরা। শাহবাগ থানা ঘেরাও সহপাঠী শিক্ষার্থীদের, ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা। কালের কণ্ঠের শিরোনাম, রাষ্ট্র সংস্কারের সমঝোতার পথসন্ধান, সব আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, শাহবাগ থানা ঘেরাও। মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, বাড়ছে বাংলাদেশিদের সুযোগ। মানব জমিন, অভ্যুত্থানের 9 মাস পেরোলেও কাঙ্ক্ষিত পরিবর্তন অধরা। পাইলটের বিচক্ষণতায় প্রাণে বাঁচল 71 যাত্রী। বাংলাদেশ প্রতিদিন, কোন দিকে যাচ্ছে রাজনীতি, এনসিপি জামায়াতের দূরত্ব বাড়ছে। খবরের কাগজ, মৈত্রী যাত্রায় অটল প্রতিজ্ঞা, অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে থাকবেন নারী। জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার। কোরবানির তথ্য জমা দিতে হবে আয়কর রিটার্নে। আমার দেশ, রাজধানীতে ময়লা মাফিয়া বেপরোয়া, দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের। দৈনিক দেশ রূপান্তর, সুভাট্টা খালে জল আনতে কোটি কোটি টাকা জলে, ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগাররা। কালবেলার শিরোনাম, বিদ্যমান পরিস্থিতিতে উদ্বিগ্ন বিএনপি, আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙ্গা এনসিপি, জবির দাবি মেনে নিল সরকার। দৈনিক করতোয়া, সীমান্তে বিএসএফের অপতৎপরতা, ঢাবির আরেক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা। দৈনিক জনকণ্ঠ, আসছে গতি ফেরানোর বাজেট, জবি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার। পাকিস্তানিদের সহজে ভিসা দিতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। ভালো খবর, পাকিস্তানিদের সহজে ভিসা নিতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। সময় পেলে আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটা জিনিস আপনাকে জানতে চাই, যেটা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামলেন, অনেক ঘটনা ঘটলো, জলকামান হলো, আহত করা হলো, বোতল ছোড়া হলো, একদিনের জায়গায় 3 দিন গেল। এখন আজকে শিরোনাম হলো দাবি মেনে নেওয়ার ঘোষণায় শেষ হলো আন্দোলন। আমার প্রশ্নটা হচ্ছে, এত দেরিতে কেন? যদি আমি দাবি মেনেই নেই, তাহলে এত খেলা কেন? ধন্যবাদ। এই 3 দিন খেলা করে দাবি মেনে নেওয়াতেও কিন্তু এইটার সমাধান হয়েছে বটে, কিন্তু আরো কিন্তু অনেক উপসর্গ তৈরি হলো। তাই? হ্যাঁ, যেমন ধরেন এই যে দাবি মানা, যদি প্রথমেই আলোচনাটা করতো তাহলে অনেকগুলো দাবি কিন্তু না মানলেও চলতো। যেমন বলছে আবাসনের ভিত্তি 70% দিতে হবে। তা আপনারা যখন এটা শুরু করবেন, তখন অন্যান্য কলেজগুলোকেও শুরু করবে? প্রশ্ন ওইটাই আমি বলছি, যে ওইটা তো আবাসিক বিশ্ববিদ্যালয় না, এবং এখানের অনেক হলের জায়গা টাকা নিয়ে পুরান ঢাকার লোকজনের সাথে জমি জমা সব, আর ওই জায়গার অবস্থা বুঝে জায়গাটা বুড়িগঙ্গার উপরে কেরানীগঞ্জে গেছে। এখন তাদের দাবি এই যে, আমি এখানে একটা বলতেছি, 70% তো আবাসিক নয়। যারা ছাত্ররা ভর্তি হয়েছে তারা তো এটা বুঝেই ভর্তি হয়েছে, এটা আবাসিক না, এটা আবাসিক না, আমার মতো করে থাকতে হবে। এবং সব ইউনিভার্সিটি কম বেশি সমস্যা আছে। এই যে এটা দেওয়া হলো, তাহলে সব বিশ্ববিদ্যালয় যদি দাবি করে কি করবেন? 1, 2 হলো 3 দিন তারা কঠোর আন্দোলন করছে। আন্দোলনের পরে দাঁড়িকমা সেমিকলন সব দাবি আদায় হয়েছে, তাহলে অন্যদেরকে উৎসাহিত করা হলো। আমরাও নামবো, আমাদের সব বিশ্ববিদ্যালয়ের সমস্যা আছে, নামবো। যে জিনিসটা কিন্তু আমার মতে যে জিনিসটা আলোচনা হওয়া বা দাবি হওয়া উচিত ছিল, সেটা হলো যে ধরেন ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি, এমনকি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছোট ইউনিভার্সিটি, তারও বাজেট কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেটের চেয়ে অনেক বেশি। হ্যাঁ,
এই বাজেট অ্যাডজাস্টমেন্ট চাইতে পারত, যে আমাদের ছাত্র সংখ্যা অনুযায়ী আমাদের বাজেট দিতে হবে, ছাত্র শিক্ষক অনুযায়ী। সেটা কিন্তু দাবির মধ্যে নেই। দাবি হচ্ছে এটা হচ্ছে যে তাদের ওই একনাকে পাশ করতে হবে। তা আমার এখানে কিন্তু দাবিগুলো যদি প্রথমে আন্দোলনে, তাদের দাবিটা অনেক আগের থেকে, এটা ঠিক, আলোচনা যদি বসতো, আন্তরিকভাবে আলোচনা করতো। তবে একটা বিষয় বোধহয় খুব খুব জরুরি আলোচনা জায়গা দরকার, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সংকট বা ছাত্রছাত্রীদের আবাস সংকটটা কিন্তু অনেক পুরনো, অনেক দিন ধরে এটাকে লেন্দি রাখা হয়েছিল। এটা সমাধান করতে পারে না, কারণ হচ্ছে হলের অনেক বিল্ডিং দখল আছে, দখল করে আছে ছাত্ররা, এবং ইউনিভার্সিটি চেষ্টা করছে ওইগুলো দখল করার জন্য। এটার জন্য একটা সময় গেছে। তারপরে একটা বিশ্ববিদ্যালয় নতুন করে স্থাপন করা, এটা তো ভেরি বড় বাজেট লাগে না, একটা পাস লাগে, ফান্ডিং লাগে। হ্যাঁ, তবুও এটা প্রজেক্টটা তো কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। এখন এটার একটা একনেকে পাস করতে বলা হয়েছে। একনেকে যখন পাস করবে তখন তো কাজ শুরু হতে হবে, এবং একনেকের একটা বাজেট লাগবে, তো বাজেট লাগবে। এই অন্তর্বর্তীকালীন সরকার বাজেটটা পাবে কোথায়? 70% দিবে কোথায়? এই যে কোনো মতো দিয়ে যে সরাইলো, এরপরে তো আবার আন্দোলন ওরাই করবে। 70% ছাত্র কত? আপনার কি তাই মনে হয়? মনে তো হচ্ছে। আচ্ছা, কয় কাজ শুরু হবে। এখন কি কোনো রকম ভাবে এটাকে সীমিত করা হলো? ধামাচাপা দেওয়া হয়েছে, বলছে কাজ শুরু হবে। হ্যাঁ, একটা পিলারের গাঁথনি করে দিল, ভিত্তিপ্রস্তর হবে, কাজ শুরু হয়ে গেল। কাজ শুরু, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় তো বিশাল ব্যাপার, বিরাট বাজেটের ব্যাপার। এটা তো একটাকে বাজেট পাস হতে হবে, পুরোটা পাস হয়ে কাজ শুরু করতে হবে। এক বাজেটে একটানে বিশ্ববিদ্যালয় উঠবে, হয়তো অন্তত পক্ষে একাডেমিক বা অন্যান্য অফিস, এইসব ক্লাসরুম এগুলো হইতে হবে। আবাসিকটা নাই ধীরে ধীরে করলো। হ্যাঁ, আবাসিক হোটেলগুলো কেরানীগঞ্জে গেলে তো আবাসিকই করা লাগবে ভার্চুয়ালি। হ্যাঁ, তো সুতরাং আমার কাছে মনে হয়েছে যেভাবে সমাধানটা হয়েছে, ওনারাও বুঝে গেছে, এনারাও বুঝাইতে পারছে, অর্থাৎ সমাধান হয়েছে। সব দাবি মাইনে নিলাম। যাই হোক, এটা তো আসার কথা যে সমাধান হতে পারলেই হলো। আপাতত এই যে একটা অস্থিরতার জায়গা ছিল কাকরাইল, এবং ঘোষণাও দেওয়া এরকম ছিল যে যদি দাবি না মানা হয় তাহলে দাবি আদায়ের একটা কেন্দ্রবন্দী হিসেবে কাকরাইল এস্টাবলিশড হয়ে যাবে। তারা ওটা ছাড়বে না, এটাই বলছিল। কিন্তু আমার বক্তব্য হলো যে দেখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি দেখা যাইছে, কৃষি বিশ্ববিদ্যালয়, এরকম সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু দাবি দেওয়া চলতেছে। সব যত আন্দোলনগুলো হচ্ছে, সব আন্দোলনে কিন্তু নার্স, সব আন্দোলনে আপনার ছাত্রদের মনোজগতে কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে, যে প্রেশার দিলে কাজ হয়। প্রেশার দিলে, যেমন 11 তারিখে ওই যে শাহিন হাসনাত সব পার্টি গেল, সাথে সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ, কাজকর্ম নিষিদ্ধ হয়ে গেল। অর্থাৎ চাপ মারলেই হয়, এরকম একটা ভাব। তখন ছাত্ররা চাপ মারবে, চাপ মারতে থাকবে সব জায়গায়। এখানে বাড়তি চাপের ভবিষ্যৎ। হ্যাঁ, ওই এই এখন বাড়তি একটা হলো যে ছাত্রের বাইরে যে এই যে নারীরা তাদের দাবি নিয়ে মাঠে নামছে, এটা হলো আপনার ব্যাপার। কারণ নারী প্রতিবাদ করছে, কারণ তাদের যে সংস্কার কমিশনের রিপোর্ট জমা দিছে, এটা আলোচনা হবে। আলোচনায় কতটুকু রাখা যায় না রাখা যায়, সব দিকের প্রতিনিধি রেখে আলোচনা করলে না চূড়ান্ত হবে। কিন্তু এর আগেই তাদের বিরুদ্ধে নানান কুৎসা বক্তৃতা দেওয়া শুরু করছে। সুতরাং নারীরা আর ঘরে থাকতে পারবে। এবং আবার কয়েকজন আবার ক্ষমাও চেয়েছেন যে না, আমরা এই বক্তব্য দিয়েছি, এর জন্য আমরা দুঃখিত। না, আমার কথা হলো কমিশনে একটা রিপোর্ট ধারণে যে 15-16টা কমিশন করছে, সবটার সাথে তো সবাই একমত হচ্ছে না। তো এটা তো আলোচনায় আসে নাই। এর আগেই নারীদের বকাবাজি করার কি দরকার ছিল? এটা কমিশনে যাইতো, সেখানে আলোচনা হইতো, বা কমিশনের প্রস্তাবগুলোর বিরোধিতা করতো। তবে কমিশনটাও হয়েছে, আপনি দেখেন এখানে তো ধরেন বিষয় সম্পত্তি মুসলিম নিয়মে, আর এখানে পুরুষের অধিকার আছে না, তো পুরুষ কই এটা ইসলামিক ল অনুযায়ী, ইসলামিক স্কলার কোথায়, একটা আইনজীবী রাখার কথা। এইভাবে একটা কমিশনটা হওয়া উচিত ছিল, সব দিকে বোঝে এমন একটা কমিশন ছিল। এই কমিশনটাও কিন্তু ফাঁকা আছে, এই জন্য বিতর্কটা আসছে। এটা রাজনৈতিক পরিবেশ নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকের পত্রপত্রিকায় বিশেষ করে নানামুখী শিরোনাম আছে, যেমন ধরেন নানামুখী সংকট, রাজনৈতিক দল ও বিশ্লেষকদের অভিমত, নির্বাচনের পথেই সমাধান, একটি পত্রিকার সমাধান। বিএনপির সঙ্গে দূরত্ব কমছে না জামায়াতের, আরেকটি পত্রিকার শিরোনাম। এনসিপি জামায়াতের দূরত্ব বাড়ছে, আরেকটি পত্রিকার শিরোনাম।
আওয়ামী লীগ নিষিদ্ধে চাঙ্গা এনসিপি, এটা আরেকটি পত্রিকার শিরোনাম। বিদ্যমান পরিস্থিতিতে উদ্বিগ্ন বিএনপি। কি হচ্ছে? দেখেন, এই যে আপনি এতগুলো বললেন, অর্থাৎ একটার সাথে একটা কিন্তু ফারাক। তার মানে দেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, সমাধানের পথ কেউ দেখতে পাচ্ছে না। এই যে বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন নির্বাচন, সেটাও হয় কি হয় না কেউ করতে পারে না। আপনি সাংবাদিক যান, রাস্তায় জিজ্ঞেস করেন, ভাই নির্বাচন হবে? এই প্রশ্নটা কিন্তু আছে। সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে, প্রেস উইংতে বারবার এমফেসিস দিয়ে বলা হচ্ছে, না ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ডিসেম্বর বড় টাইনে টুনে, জানুয়ারি ফেব্রুয়ারি, এর নিচে তো ওয়েদার, স্কুল ছুটি, স্কুল তো লাগবে, টিচারদের লাগবে, পুলিং এজেন্ট, এগুলো পুলিং স্কুল ব্যবহার করবে না, বর্ষা আসবে, বন্যা আসবে। এই যে কোন পত্রিকায় আমি কালকেই দেখলাম যে বন্যা আসতেছে, মানে সিলেট অঞ্চল থেকে হাওড় অঞ্চল ডুববে। তো এই জন্য আমি বলছি যে এই যে রাজনৈতিক অস্থিরতা, এটা হচ্ছে এই 11 তারিখে যে এই যে দাবি আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এর আগে বিএনপির সালাউদ্দিন সাহেবের কিন্তু একটা দরখাস্ত ছিল এই ট্রাইব্যুনালে যে তাকে নিষিদ্ধ করা হোক। কিন্তু এরা এই তাকে নিষিদ্ধ মানে কাকে? আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হোক, ফরমাল দেওয়া ছিল। এখন যেহেতু ছাত্ররা আন্দোলন শুরু করছে, ওখানে তো খালি বিএনপি এবং বিএনপির সাথের গুলা যায় নাই, আর বাকিরা তো ওখানে গেছে। যাওয়ার পরে তো ওইখানে গোলাম আজমের বাংলায় নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, পতাকার সমালোচনা, জাতীয় গাইবেন না, এইসব নিয়ে এনসিপির ভিতরে ধারণা হয়েছে, আরে আমরা দাগি হয়ে গেলাম, তো ব্র্যান্ডেড হয়ে গেল। তো এরা ফেসবুকে ওই যে তথ্য উপদেশটা দিছে, তারপর ওটা হয় নাই, এরপরে তো অকথ্য ভাষায় এটা আবার দিছে। তার মানে আমার কাছে মনে হচ্ছে এখন ওই এনসিপির সাথে জামাতের সম্পর্ক থাকছে না। আর এবারের যে ঘটনা, আমার কাছে অনুমান এবং আমার কাছে জানা, সামনে নির্বাচন, তো এই নির্বাচনে জামাতের সাথে বিএনপির কোনো সম্পর্ক থাকছে না। আমার ফাইনালি যে যাই বলুক, এই হলো সমস্যা। কিন্তু এখন সবগুলি দল, ধরেন ফেসিবাদের বিরুদ্ধে এক ছিল, এখন কিন্তু এই 11 তারিখের প্রোগ্রামে কিন্তু কিছু দূরত্ব কিন্তু তৈরি হয়েছে এবং ইলেকশনের ডাইনামিক পথও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে ধারণা করা হতো যে এনসিপি জামাতের সাথে নির্বাচন করার সম্ভাবনা, হ্যাঁ, কিন্তু এখন কিন্তু এইটা ফারাক বোঝা গেল যে তারা এই 71-এর দাগ নিতে রাজি না। কারণ 71-এ ইএসআই বাতিল, 71 মানি না, সংবিধান মানি না, গণপরিষদ চাই, নতুন করে সংবিধান লেখো, এইসব কয়ে তো ছাত্ররা তো বোঝে এবং তাদের যারা কোচ দেয় তারাও বুঝতেছে এইটা জায়গায় হাত দেওয়াটা মুশকিল। তাদের যারা কোচ দেয় অবশ্যই আছে। তো এখন দেখে যে এইটা নিয়ে তো আগাইতে পারতেছে না, এটাও যতই দাবি করুক। এই জন্য আমার কাছে মনে হয় এইটা কিন্তু একটা ইলেকশন পোলারাইজেশনের দিকে কিন্তু গেছে। যদি হয় ইলেকশন, কিন্তু হয় কি হয় না এটা কিন্তু সন্দেহ খুবই খারাপ। নানান রকম রিউমার আছে, নানান রকম, যে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো নির্বাচন দিবে না। হ্যাঁ, তারপরে অ্যাডভাইজারি কমিটি হয়েছে, এই কমিটির অনেক জুলাই সনদ হচ্ছে। জুলাই সনদে তো যেভাবে ছাত্ররা আগে বলছে ওই জায়গায় স্টিক করলে সনদে একমত হবে না। কারণ বিএনপি একমত হবে না, জামাত একমত হবে, জামাতের লাইনে। অনেক অনেক ধন্যবাদ। আমরা হয়তো এত ছোট পরিসরে আর বিশদ আলোচনা সম্ভব না, তবে একটা বিষয় আলাপ করতে চাই। আজকের পত্রপত্রিকায় সৃষ্টিকর্তার অপার রহমত বলতে হবে, আজকের পত্রপত্রিকা নিয়ে আমরা হয়তো শুরুতেই অনেক বেদনা বিধুর আলোচনা করতাম। আপনি একটি বিমান কক্সবাজার থেকে উড়ে এলো, উড়ার সময় চাকা পড়ে গেল এবং খোদা না করুন এই বিমানটি যদি দুর্ঘটনায় পতিত হতো তাহলে 71 জন যাত্রীর সাথে একেবারে দুর্বিষহ একটা পত্রপত্রিকায় নিউজ হতো এবং সেই নিউজটাই হয়তো আমাদের প্রথমে পড়তে হতো। মানে হাজার শুকুর এই ধরনের পরিস্থিতি হয় না এবং পাইলটের বিচক্ষণতায় বিমানটি নিরাপদে ঢাকা এয়ারপোর্টে অবতরণ করেছে। হ্যাঁ, বিমানে ধরেন এয়ারফোর্সে তো আমার ভাইস্তে ছেলে আছে, তো এয়ারফোর্সে যুদ্ধ জাহাজে এক আচরণ, আর এই যেগুলা
এই মানুষজন নেয়, জি এইটা পাইলট আলাদা। এদের ট্রেনিং কিন্তু থাকে যে তারা আপনার যাত্রীকে রিস্কে রেখে তারা নিজেরা সেভ করতে পারবে না। ওখানে আমি ওই প্লেনটা ফলো করছি, ওটার দুটো চাক্কার একটা চাকা খুলে গেছে। তো এক্সপার্ট পাইলট, তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া শুধু না, তাকে রিওয়ার্ড দেওয়া উচিত। সে খুব রিওয়ার্ডের কথাটা যেটা বললেন এটা খুব জরুরি এই জন্য যে ভালো কাজের আলোচনা করি আমরা, মন্দ কাজের সমালোচনা করি, কিন্তু ভালো কাজ তো উৎসাহিত হওয়া উচিত। হ্যাঁ, এক হচ্ছে সে প্যাসেঞ্জারকে যেতে দেয় নাই, দিলে ওখানে প্যানিক হয়ে খুব কাছে হয়ে পড়তো, প্লেন ম্যানেজ হ্যান্ডেল করতে পারতো না, তো জানায় নাই। আর সে আসে নামার সময় খুব স্লো নামছে যাতে ওই চাক্কাটা বাস না করে, একটা চাক্কা তো প্লেন ধরে রাখা কঠিন। তো সে স্লোলি এমনভাবে মাপে নামাইছে যে প্লেনটা আর অ্যাক্সিডেন্ট হয় নাই, মনে হতো যে ও দুই চাক্কার প্লেন যেমন নামে তেমনই নামছে, আমি লক্ষ্য করলাম। তা অবশ্যই এটা পুরোপুরি পাইলটের কৃতিত্ব, এখানে কোনো সৃষ্টিকর্তার অপার মহিমা, এবং সেই সবকিছু মিলিয়ে আমরা একটা ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। সৃষ্টিকর্তার কাছে অশেষ ধন্যবাদ। আমরা একটু শিক্ষাঙ্গন নিয়ে কথা বলতে চাই, প্রত্যেকটা দিনেই এই আলোচনাটা প্রায় করতে চাই। যেমন মানবজমিন শিরোনাম করেছে অস্থিরতা কমছে না শিক্ষাঙ্গনে, আসলে তো তাই নাকি? না, দেখেন, শিক্ষাঙ্গনে তো অস্থিরতা ছিল, থাকবে। আমি যেটা আগেই বলেছি, শিক্ষাঙ্গনে শিক্ষক এবং ছাত্র মেইন ফোর্স। ছাত্রদের মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে, তারা মনে করে যেখানে চাপ দেওয়া যাবে সেখানেই দাবি আদায় হবে। এই জন্য অস্থিরতা বেশি হচ্ছে। কিন্তু শুধু সাউথ এশিয়া না, পুরা এশিয়ার মধ্যে আমাদের শিক্ষা খাতের বাজেট কম, শিক্ষকদের বেতন কম, ছাত্রদের সুবিধা কম, যার ফলে লেখাপড়াও কম। এখন দেখেন না, 1800 ওয়ার্ল্ডের রেটিংয়ে বিশ্ববিদ্যালয়, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে না। এখন আমি নিজেও লিখেছি, এখন বিজ্ঞানের যুগে যে শিক্ষাটা দেওয়া হয়, এই খালি সার্টিফিকেট বিতরণ করা হয়। এই আগামী 10 বছর পরে দেখবেন যে এই প্রযুক্তি মানুষের বিকল্প হয়ে যাচ্ছে, সেখানে আপনি দেখবেন এই শিক্ষা কিন্তু কাজে আসবে না। প্রবাসে আছে, সব অটোমেশন হয়ে যাচ্ছে, সব অটোমেশন। আমাদের দেশে কিন্তু সেই জন্য তো বাংলাদেশের একটা প্রস্তুতি দরকার না? না, সেই জন্য এতগুলো সংস্কার কমিশন করলো, শিক্ষা কমিশন। একটা জায়গায় শিক্ষা কমিশন আছে বলেন, প্রযুক্তির সাথে। ধরেন আগের দিনে দেখছেন যে গরু লাঙল বায়, ধান মারা, এখন গরু কি করে? কিচ্ছুই করে না, দুধ দেয় আর মাংস খান, কারণ প্রযুক্তি রিপ্লেস করে ফেলছে। গার্মেন্টস প্রত্যেকটা কিন্তু হাফ অটোমেটিক হয়ে গেছে, অটোমেটিক। এখন কাপড় তো কেসি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটে, সেলাই মেশিন কেটে দেয়, এমনি হাফ অটোমেশনে চলে গেছে। দুটো ইন্ডাস্ট্রিতে রোবট আছে, রোবট করে, এখন অপারেশন বাইরে রোবট করে। আমাদের দেশে দেখেন, আপনি দেখেন, একটা টেলিভিশনের নাম বলছি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খবর পড়েছে, কিন্তু আমাদের দেশে যেহেতু এটা টেকনোলজিক্যালি উন্নত না, কস্টিংটা বেশি পড়ে, এই জন্যই ওটা চালু হলো। চলো, হবে তো একবার, আমাকে ওই কস্টিং হয়তো কমে যাবে, হয়তো আমাকে এখানে না আনলে এখনই তো আনতে পারেন না। অনেক টেলিভিশন আমার জায়গায় ওই আর্টিফিশিয়াল বসবে, আপনার জায়গায় আর্টিফিশিয়াল বসবে, বসে ওরা আলোচনা করবে। এখন তো হাফ আর্টিফিশিয়াল, এখন জুমে কথা বলে না, আনতে হয় স্টেশনে, আনতে হয় না। তো এইভাবে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যদি শিক্ষাকে আপনার না সাজান, দেখেন, আমি খুবই কৃত হয়েছি যে বাজেট এবং শিক্ষা কমিশন হলো না। একেবারে শেষের দিকে আমরা, আপনি প্রসঙ্গ তুলেছিলেন, তারপরে একটু শুনতে চাই। অধিকারের প্রশ্নের সমঝোতা নয়, নারীরা বলেছেন। না, বিষয়টা হচ্ছে যে নারীদের অধিকার তো লাগবে, হ্যাঁ, তো কিন্তু মানে এটা খুব সরল জায়গায়, আপনার আন্দোলনের সময় নারীদেরকে লাগবে, মানে জুলাই অভ্যুত্থানে যে নারীদের যে অংশগ্রহণ আমরা দেখলাম, সেটা তো অভূতপূর্ব। তারপরে নারীদেরকে আর লাগবে না? না, নারীরা এখন দেখা যায় না, অল্প কয়েকজন আছে, কিন্তু যে কয়েকজন নারী নেওয়া হয়েছে ছাত্রদের মধ্যে, খেয়াল করে দেখেন, তাদের একজনের বদনাম নেই। কিন্তু ছাত্ররা কিন্তু অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস সব মন্ত্রণালয়ে একজন করে ছাত্র নিযুক্ত করছে, এবং সবাই বিতর্কিত হয়ে গেছে, এবং দুদকে অনেকে আবার হাজিরাও দিচ্ছে। হাজিরা দিবে, ক্লিন শেপ পাওয়া যাবে। ছাত্র তো, ছাত্ররা যেটা চায় সেটা হয়, এখনো হয়তো। আপনি বলেন তো, প্রধান উপদেষ্টা একবারও কি বলেছেন যে তোমরা পড়াশোনাও করো,
তোমরা অন্য কাজও করো। উনি একটাই বলছে, উদ্যোক্তা হও। তো সারা বাংলাদেশকে খালি ব্যবসায়ী হবে নাকি? তাহলে পড়াশোনা করে থাকে। আগে তো আমাদের আমলে দেখছি ব্যবসা করতে শিক্ষা লাগতো না, এখন তো শিক্ষিত লোক আসতেছে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।